নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে শীতের মরশুমেই বঙ্গের সাগরে ঘূর্ণিঝড়। ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের গতি বায়ুর ঝাপটা মোড অনুযায়ী 107 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং এইটা টোটালটাই তৈরি হচ্ছে ECMWF মডেল, অর্থাৎ আমাদের আন্তর্জাতিক মডেলে। এই শীতের মরশুমে এই নতুন ঘূর্ণি অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই সংশয় ফেলিয়ে দিচ্ছে চাষি মহলে। কারণ এই সময় ঘূর্ণিঝড় আসাটা কিন্তু অনেকটাই চাষের বড় ক্ষতি করতে পারে। এদিকে আগামী শনিবার 22 তারিখের মধ্যেই এই ঘূর্ণিঝড়টা তৈরি হতে পারে। তো আপনাদেরকে আমরা এই আজ আপডেটের মধ্যে দেখাবো যে কবে, কখন, কেন এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে, কোথা থেকে তৈরি হচ্ছে, হঠাৎ এই শীতের মরশুমে কেন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সমুদ্রে অর্থাৎ বঙ্গের সাগরে কেমন কন্ডিশন, বাংলায় এর কতটা প্রভাব থাকবে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কোনো সম্ভাবনা রয়েছে কিনা আসার এটি, এবং আমাদের ভারতের পূর্ব দক্ষিণ পূর্ব দিকের রাজ্যগুলিতে এর কতটা প্রভাব পড়তে পারে। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ যেহেতু এটা ঘূর্ণিঝড়ের ব্যাপার, তো আপনাদের কিন্তু এটা জানা খুবই জরুরি। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সবার প্রথমেই তো আমরা আপনাদেরকে দেখাবো কবে, কখন, কেন, কিভাবে এই ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে। এই দেখুন, এই যে ঘূর্ণিঝড়, এটা তৈরি হওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হতে পারে আগামী শনিবারের থেকে, অর্থাৎ 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু দক্ষিণ চীন সাগর এবং আপনারা বলতে পারেন এটি ভিয়েতনাম সাগর এবং থাইল্যান্ড সাগর থেকে কিন্তু আমাদের বে অফ বেঙ্গলে প্রবেশ করবে, এবং এটি প্রবেশ করবে সরাসরি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সামনে থেকে। তো আমরা 15 তারিখের থেকে যদি দেখা শুরু করি, তাতে দেখুন 15 তারিখের রাত্রেবেলা, 16 তারিখের ভোরবেলায় দেখুন প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু, দমকা বায়ু, সেটা কিন্তু আমরা বঙ্গের সাগরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি। আর একদিকে যখন উত্তরে শুষ্ক হাওয়া চলছে, অর্থাৎ ঠান্ডা হাওয়া, যার ফলে বাংলায় ঠান্ডার আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে গিয়ে, আজ থেকে তো আরও ঠান্ডার আমেজ বাংলার ওপরে ভালো মতন পড়েছে। দেখুন টোটাল কিন্তু উত্তরের হাওয়া এখান থেকে এইভাবে সমুদ্রের দিকে ঠেলা দিচ্ছে, যার কারণে এই যে ঘূর্ণাবর্তটি, এটা কিন্তু তৈরি হচ্ছে সরাসরি পুরো একদম দক্ষিণ ভাগ থেকে, অর্থাৎ পুরোপুরি দক্ষিণ মধ্য ভাগ থেকে আমরা দেখতে পাচ্ছি তৈরি হতে। তো এই যে 16 তারিখ রবিবার, এই দিনটা থেকে কিন্তু সমুদ্রের যে স্থিতি, সেটা কিন্তু পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে গিয়ে। সমুদ্রের যে দশা, সেখানে আপনারা পরিবর্তন দেখতে পাচ্ছেন, স্পষ্ট দেখা যাচ্ছে ব্রাউন কালার আসছে, মানে এখানে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুটা আছে সেটা কিন্তু বাড়ছে, এবং যেহেতু উত্তরের হাওয়া ঠেলা মারছে, তার কারণে এটি একদম মধ্যভাগ পুরো এই অংশ থেকে তৈরি হতে পারছে না, সরাসরি আমরা দক্ষিণ ভাগ থেকে তৈরি হতে দেখতে পাচ্ছি। কিন্তু এরপরে আমরা যদি এটাকে 16 তারিখের থেকে দেখা শুরু করি, অর্থাৎ 16 তারিখের পর আমরা 17 তারিখ সোমবারের পরিস্থিতি দেখি, দেখুন কখন একটু কমছে তো কখন একটু বাড়ছে। যেহেতু এদিক থেকে গরম হাওয়া আসছে, এবং গরম হাওয়া আসলেও এই দিক থেকে ঠান্ডা হাওয়াটা আসছে, অর্থাৎ শুকনো বায়ু, এদিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এবং এদিক দিয়ে শুকনো বায়ুটা আসার ফলে এটাকে কিন্তু কমজোরি করে দিচ্ছে। কিন্তু আবারও এই দিক থেকে যখন জলীয় বাষ্পপূর্ণ বায়ুটার যে প্রভাব অর্থাৎ বেগটা সেটা বেশি হচ্ছে, তখন কিন্তু এটি আর শুষ্ক অবস্থা, এটা কিন্তু আর শুকিয়ে যেতে পারছে না। এটা দেখুন একদম সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে একটি শক্তিশালী দমকা বায়ু, যেটার গতি আমরা 84 কি 86 কিলোমিটার প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি দক্ষিণ চীন সাগরে। সেখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বঙ্গের সাগর অর্থাৎ পোর্ট ব্লেয়ারের ওপর দিয়ে প্রবেশ করছে পূর্ব বঙ্গোপসাগরে। তো তারপরে আমরা আস্তে আস্তে করে দেখতে পাচ্ছি এই যে প্রবেশটা করলো, এরপর থেকে কিন্তু এটি ব্যাপক হারে শক্তি বাড়ানো শুরু করছে, মানে কোনো কমার কোনো গল্পই নেই। শুরুটাই 94 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার যদি আমরা বায়ুমোডটা দেখি, তাহলে বায়ুমোডে ধরা পড়ছে 55। দেখুন প্রায় আর 10 কিলোমিটার কিন্তু বাড়লেই এটি ঘূর্ণিঝড়ের দিকে এগিয়ে যাবে। তো বায়ুমোড বলছে শুধু যে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে থাকছে এমনটি নয়, এটা কিন্তু অনেকটা এগোচ্ছে। তো আমরা আবার চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোডে, মডেল তো ECM এবং GFS মডেল হয়। আমরা কিন্তু একবার GFS মডেলের কন্ডিশনটা দেখে নেবো যে GFS মডেল কী বলছে। তো এখানে বুধবার 19 তারিখের মধ্যে এটি
দেখুন পুরো এগোনো শুরু করছে। আর যেহেতু মিডিলের মধ্যে কোনো বাধাবিঘ্ন হচ্ছে না, পুরোপুরিভাবে সমুদ্র পেয়ে যাচ্ছে, তার কারণে কিন্তু এটি তার যে শক্তি বাড়ানো এবং ঘূর্ণাবর্তটার যে প্রক্রিয়া, এটা কিন্তু আরও স্পিড আপ হচ্ছে। তো এরপরে 20 তারিখ বৃহস্পতিবারের মধ্যে এটি আর একটু শক্তি বাড়াবে, শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে দেখুন। আর 21 তারিখ শুক্রবারের মধ্যে এটি আরও শক্তি বাড়াবে। সেই সময় 21 তারিখের মধ্যে সর্বোচ্চ গতি আমরা দেখতে পাচ্ছি যে 75 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা উঠছে। দেখুন শক্তি কিন্তু বাড়িয়ে তুলছে। তো তারপর 21 তারিখ থেকে আমরা এগিয়ে যখন 22 তারিখের দিকে যাচ্ছি, মোটামুটি 21 তারিখ রাত্রি 9টার মধ্যে এটার যে গতি বা প্রকৃতি, তাতে কিন্তু শক্তি বাড়ছে। 82 কিলোমিটার আবার অ্যাচিভ হয়ে যাচ্ছে গিয়ে, মাঝখানে শক্তি কমলেও আবারও 82 কিলোমিটার প্রতি ঘন্টা এটি উঠে যাচ্ছে। তবে এগোচ্ছে কিন্তু ভারতের দক্ষিণ ভাগেই। 22 তারিখের মধ্যে এটি মোটামুটি সন্ধে 7টার মধ্যে এটি চলে যাচ্ছে ঘূর্ণিঝড়ের রূপে। ঘূর্ণিঝড়ের রূপে পরিবর্তন হচ্ছে 108 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং বায়ুমোট যদি 65 ক্রস হয় আমরা বলতে হবে। দেখুন বায়ুমোট বলছে 73 কিলোমিটার প্রতি ঘন্টায়, 65 ক্রস করলে ঘূর্ণিঝড় আখ্যা পায়, এখানে 73 কিলোমিটার প্রতি ঘন্টায় উঠে গেছে। তারপরে আপনারা ধরিয়ে নিন এটা পুরো একদম ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। আপনারা বলুন যে এই ঘূর্ণিঝড়টির নাম কি, দেখি কারা কারা বলতে পারে এই যে ঘূর্ণিঝড়টা তৈরি হচ্ছে বঙ্গের সাগরে, এটার নাম কি হবে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে দিই যে যেহেতু এটি 22 তারিখের ব্যাপার আর আবহাওয়া পরিবর্তনশীল, তো পরিবর্তন আসতে পারে, হয়তো এর থেকেও এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, নতুবা এটা কমজোরি হয়ে সামান্য ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপে পরিণত হতে পারে। তার জন্য আপনাদের কর্তব্য একটাই, আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে এবং প্রতিনিয়ত আপডেট দেখবেন, যাতে আপনাদের কাছে আমরা সঠিকটা পাঠিয়ে দিতে পারি নতুন আপডেটের মাধ্যমে। তো এখানে 22 তারিখে আমরা দেখতে পারলাম সর্বোচ্চ 75 কিলোমিটার প্রতি ঘন্টায় এর গতি উঠছে, তার মানে এটি 73 থেকে 75-এর মধ্যে থাকবে, তার মানে এটি ঘূর্ণিঝড়েই পরিণত হচ্ছে। তো এরপর আমরা আবার চলে যাবো 22 মডেল 107 কিলোমিটার তো আমরা দেখতে পাচ্ছি, এবং প্রথমে মনে হচ্ছিল এটি শ্রীলঙ্কায় গিয়ে আছড়ে পড়বে, কিন্তু টার্নিংটা দেখুন, আপনাদেরকে টার্নিংটা আমরা দেখিয়ে দিই। 22 তারিখের মধ্যে একটা টার্নিং নিচ্ছে, এটি টার্নিংটা হচ্ছে দেখুন এখানে হঠাৎ করে বাদিক এগোতে কিন্তু এটি দেখুন হঠাৎ করে উপরের দিকে, মানে এদিকের দিকে চলে যাচ্ছে, এইদিকে চলে যাওয়ার মানে হচ্ছে এটি চেন্নাই পাদুচেরি উপকূলের দিকে, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে গিয়ে আছড়ে পড়তে পারে। আর যদি এদিকে আছড়ে পড়ে, এর প্রত্যক্ষ প্রভাব যদি আমাদের বাংলায় নাও হয়, পরোক্ষ প্রভাব কিন্তু এটি বাংলার দিকে আসতে পারে। এর ফলে বৃষ্টি, মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বজ্রপাত, দমকা ঝড়ো হওয়া এমনটা কিন্তু বইতে পারে। এবং বাংলাদেশে কতটা কি বইবে সেটা নিয়ে আমরা এখন অবধি 100% কোনো সিওরিটি বা গ্যারান্টি দিতে পারছি না। পশ্চিমবঙ্গে কিছুটা হলেও কিন্তু এর প্রভাবে প্রভাবিত হতে পারে। তবে লাস্ট আমরা 9টা অবধি আপডেট পাচ্ছি, তাতে কিন্তু এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। বিকেলের আপডেটে আরও পরিবর্তন ঘটবে, সেসব বিকেলের আপডেটে আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেবো। একবার যদি আমরা বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে যাই, দেখুন বজ্রবিদ্যুৎ মোড বলছে এটিতে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভয়ঙ্কর আছে। বৃষ্টির পরিমাণ আছে 70-80 মিলিমিটারের কাছাকাছি, মানে ভয়াবহ বৃষ্টির পরিমাণ আমরা এটাতে দেখতে পাচ্ছি। 75 মিলিমিটার দেখুন, 80-তে চলে গেছে, 81, 82, মানে 80 ছাড়িয়ে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই নতুন ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোনে। তো দেখি আপনারা কারা বলতে পারেন সঠিকটা, যে সাইক্লোনটির নাম কি। আমাদের দেখানো কর্তব্য, আপনাদেরকে একটি জাস্ট আভাস দিয়ে রাখলাম, যে চাষি ভাইদের, মৎস্যজীবী ভাইদের আগে থেকে সতর্ক থাকতে পারে। হবে কি না হবে সেটা পরের ব্যাপার, আগে আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে আমরা যদি এটাকে মেঘমালা মোডে দেখি, তাহলে দেখুন মেঘমালা মোডেও কিন্তু সেম একই কন্ডিশান, 3-4টে কিন্তু পরিস্থিতি একই বলছে, যে এখানে একটা সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ে তৈরির সম্ভাবনা থাকছে। তো এই হচ্ছে পরিস্থিতি। এবার আমরা সরাসরি চলে যাব আজকের দিনের আপডেটে, আজকে কি পরিস্থিতি থাকবে বাংলার ওপরে। তো আমরা সরাসরি চলে আসলাম আজ থেকে কিন্তু বাংলায় ঠান্ডা পড়ে গেছে গিয়ে, এবং এই মুহূর্তে থেকে যদি দেখা শুরু করি আমরা, আজ বিকেল রাত্রেবেলা আজ কিন্তু 30 ডিগ্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি থাকবে। পুরুলিয়া 27 বা 28 এমন করে থাকবে। দুপুরের তাপমাত্রা 29 থেকে 30-এর মধ্যেই বিভিন্ন জায়গার টেম্পারেচার থাকবে, কোথাও 27-28 থাকতে পারে। রাত্রেবেলার দিকে যদি দেখি আমরা, রাত্রেবেলা দেখুন কোথায় 30 ছিল, কোথায় এবার 20-তে নেমে আসছে কলকাতার তাপমাত্রা। খড়দা, ব্যারাকপুর, ইছাপুর এই সমস্ত জায়গায় 19-এর মধ্যে টেম্পারেচার নেমে যাবে গিয়ে, উত্তর 24 পরগনাতেও তাই। হাওড়ার দিকেও কিন্তু 18-এর মধ্যে টেম্পারেচার নেমে যাবে। দেখুন প্রচণ্ড টেম্পারেচারে কিন্তু পতন ঘটছে। পুরুলিয়াতে 16 ডিগ্রি, বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর এদিকগুলিতেও
চিত্তরঞ্জন আসানসোল 17, 16, 18-র মধ্যে কিন্তু টেম্পারেচার থাকতে পারে। এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ এদিকেও 18, 17-র মধ্যে টেম্পারেচার থাকতে পারে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আরামবাগ, বাঁকুড়া, নদিয়া, শান্তিপুর এই সমস্ত অঞ্চলগুলো নিয়েও 18, 19-এর মধ্যেই থাকার সম্ভাবনাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। বাংলাদেশেও তাই 19, 20, 22-এর মধ্যে কোথাও কোথাও থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু আমরা পরিস্থিতিটা সেমই দেখতে পাচ্ছি। 13, দার্জিলিংয়ে কিন্তু 13 ডিগ্রিতে নামছে। হঠাৎ করে এতটা ঠান্ডা কিন্তু একটা শীতের আমেজকে কিন্তু উস্কিয়ে দিচ্ছে, অর্থাৎ অনুভূত ভালো মতনই আমরা দেখতে পাচ্ছি করছে। এবারে আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেব বাংলার ওপরে কোনো আজ কালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা। দেখুন আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গে আর এদিকে বাংলাদেশে কিন্তু আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা 11 তারিখ অবধি আগামী 3 দিন দেখতে পাচ্ছি না। 3 দিনের আপডেটটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আমরা সরাসরি দেখে নেব আগামী 3 দিনের মেঘমালা মোড, যে কুয়াশাচ্ছন্ন থাকবে কি না, যেটা ভোরবেলা আপনাদের জানতে হয়। তো আগামী রবিবারে কোনো কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি আমরা আপাতত গাঙ্গেয় দক্ষিণে দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে এবং বাংলাদেশের ঢাকা সংলগ্ন কিছু জায়গাতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। তারপরে রাত্রেবেলা সেটা ক্লিন হতে পারে। 10 তারিখের মধ্যেও আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছু দেখতে পাচ্ছি না। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং 11 তারিখেও সেম পরিস্থিতি থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন। এর পরের আপডেটগুলো কিন্তু পাওয়ার জন্য আমরা কিন্তু এমনই গুরুত্বপূর্ণ আপডেট এবার থেকে প্রতিনিয়ত আপনাদের কাছে আমরা প্রোভাইড করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।